দিন শেষে ক্লান্ত হয়ে পাখিরাও খুঁজে ফেরে তার শান্তির নীড়ে, পিঁপড়েরাও ফিরে আসে তার ঢিবিতে। সারাদিন সংসারের কর্মব্যস্ততার শেষে আমার দুটি ক্লান্ত চোখ খুঁজে ফেরে তাদের। আর একটা জমানো আক্ষেপ নিয়ে আমি সূর্য ডোবার শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের মনকে সান্ত্বনা দিতে থাকি। হয়তো এমন একটা দিন আমারও আসবে, এই অপেক্ষায় রইল আমার এই অক্লান্ত অশান্ত মন। সবুজের মাঝে ছোট্ট একটা কুড়ে ঘর, আর আমি সেখানে একটা মুক্ত শান্তির নিঃশ্বাস ফেলছি, নিজের করে একটা ঘর। সূর্য ওঠার পরেই শুরু হয়ে গেল সংসারের ব্যস্ত। সকাল সকাল মাটির কলসিটা সুন্দর করে ধুয়ে ভর্তি করতে দিয়ে আসলাম বৃষ্টির পানি। এখন এসে রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছি। আজকে লাউ রান্না হবে, সেজন্য লাউটা কেটে নিলাম। আর এই লাউটা একদম কচি ছিল। লাউ কাটার শেষে এসে দেখলাম পানির কলসিটা ভরে গেছে, আর এখন সেটা নিয়ে আমি রান্নাঘরে রান্নার জায়গায় রেখে দেবো। এরপরে চলে গেলাম ঘরের ভেতর, জানলাটা খুলে দিলাম। আর ঘরটা যেন মনের অজান্তেই বলে উঠলো একটা মুক্ত দীর্ঘশ্বাস ফেললাম। বাইরের সুন্দর শীতল বাতাসে ভিতরটা শান্ত হয়ে গেল। সারা রাতের জানালা দরজার বদ্ধতা কেটে গেল। এখন কম্বলগুলো সব গুছিয়ে নিচ্ছি। শীত যেহেতু কমে গেছে, সেই কারণে পাতলা কম্বল ছিল, সেইগুলোই ব্যবহার করছি। সবগুলো ভাঁজ করে বালিশের কম্বল চেয়ারের উপরে রেখে দিলাম। আজকের বেডশিটটা পরিবর্তন করে নতুন একটা বেডশিট বেডের উপরে দিয়ে দেব। আমার ইরা যেহেতু প্রচণ্ড অগোছলা করে, সেই জন্য আমি বালিশগুলো খাটের উপরে রাখি না, এইভাবে চেয়ারের উপরে রেখে দেয়, যেন সেগুলো এলোমেলো করতে না পারে। পরে ঘরের মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেখানে যত ময়লা জমেছিল সবগুলো। তো ইরা একটা কমলা খেয়ে খোসাগুলো সব মেঝেতে এইভাবে ফেলে রেখে গেছে, এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার এই কালিমাখা চুলাটা একটু নেভে নিতে আসলাম, যেন তার আবার নিজের আপন সৌন্দর্য ছড়াতে কোনো ঘাটতি না হয়। এরপরে চুলাটা ধরিয়ে দিলাম। কাপড় পরিষ্কার করার জন্য হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। সেই ফাঁকে আমি একটা কাজ করে নিলাম। এখানে 2 কেজির মতো দুধ আছে, এটা আমি ছেঁকে নিচ্ছি। আমার একটা গরু ছিল, সেটা মারা গিয়েছে, এখন দুধ কিনে খেতে হয়। ওগুলো ভরে এখন আমি বেটে নিচ্ছি। রোজার দিনে রান্না যেহেতু বিকালে করতে হয়, বিকালে প্রচুর ব্যস্ততা লেগে যায় সব দিক দিয়ে, সেই জন্য আমি একটু একটু করে সকালের দিকে রান্নার সব কিছু গুছিয়ে রাখি, যাতে খুব বেশি তাড়াহুড়ো না করা লাগে। পেঁয়াজ রসুন বাটা শেষে এখন জিরে মরিচটা বেটে নিচ্ছি। বাটা মশলায় কিন্তু আয় বেশি দেয়। এখন বাটা শেষে শিলপাটাটা সুন্দর করে ঢেকে দিলাম, যেন কোনো পোকামাকড় তাতে বসতে না পারে। এরপরে চলে আসলাম এই যে এতগুলো বাসন নিয়ে মাজামাজি করতে। আমি যেহেতু চেষ্টা করি সবসময় কাঠের ছাই দিয়ে বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব, সেই কারণে বাসন একটু আমার বেশি জমে যায়। যে বাসনগুলো ছাই দিয়ে মেজে আবার ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে সুন্দর করে সব ধুয়ে নিলাম। যারা ছাই দিয়ে মাজে তারা কিন্তু জানে ছাই দিয়ে মাজলে বাসন কতটা চকচক করে। এখন সেগুলো সব এইখানে উপর করে দিচ্ছি পানি ঝরানোর জন্য। আর যেগুলো রান্নার জায়গায় লাগবে সেইগুলো রান্নার দেওয়ালের উপরে রেখে দিচ্ছি, যেন রান্নার সময় সেখানে হাত দিলেই পেয়ে যায়। এরপরে মাজার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইখানে প্রচুর আমের মুকুল পড়েছে, আর ছাই দিয়ে যেহেতু মাজি, সেই কারণে জায়গাটা একটু অপরিষ্কার হয়ে যায়। তাই আমি সুন্দর করে ঝাঁটা দিয়ে সেটা ঝাড়ু দিয়ে এরপরে পানি দিয়ে একেবারে পরিষ্কার করে দিচ্ছি। এরপরে পানি গরম হতে হতে হাঁড়ির গায়েটা একটু ছাই মাখিয়ে নিলাম। এরপরে আমি হাঁড়িটা বসিয়ে ভাতটা এখন রান্না করতে বসিয়ে দেব। ভাবছি ভাত যতক্ষণে হবে ততক্ষণে আমি কাপড়গুলো পরিষ্কার করে হয়তো আসতে পারবো। এরপরে চলে আসলাম উপরে কিছু কাঠ নিতে। আজকের আকাশটা অনেক মেঘলা ছিল, সেই কারণে ঘরের ভেতরটা এরকম অল্প আলোতে আবসা আবসা লাগছে, শুধুমাত্র আলোর স্বল্পতার কারণে। এখন কাঠগুলো চুলার পাশে এসে নামিয়ে দিলাম, কারণ আজকে কাঠ আর রোদে দিতে পারলাম না, কোনো রোদই ছিল না আজকে। কাঠগুলো নামিয়ে বস্তা জায়গা মতো রেখে দিলাম, যেন আবার সেইখান থেকে নিয়ে কাজে লাগাতে পারি। তার মধ্যে ভাতটাই বলক এসে গেছে, আর এখন ভাবছি কাপড়গুলো ডিটারজেন্ট দিয়ে একটু চটকে চটকে ভিজিয়ে নেব। চুলায় যারা ভাত রান্না করি তারা কিন্তু সবাই জানি, ভাতে বলক আসার পরে একটা সময় এসে চুলার জাল আঁচ একটু কমিয়ে দিতে হয়, তারপরে কিন্তু ভাত এমনি এমনি হয়ে যায়। তো আমি ভাবছি সেই সময়টা পুকুর থেকে কাপড়গুলো ধুয়ে আনি, আর ভাতটা ততক্ষণে হয়ে যাক, কাপড়গুলো আমার ততক্ষণে ছাদের উপরে মেলা হয়ে যাবে। রোদ নেই, তারপরও কাপড়গুলো মেলে দিচ্ছি, যেন বাতাসে একটু আসিয়ে যায়, পুরোপুরি না শুকালেও।
কারণ কাপড় ভেজা থাকলে একটু গন্ধ হয়। এখন এসে দেখছি ভাতটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দেব। ইরার বাবা যে গলদা চিংড়ির ঠ্যাংগুলো নিয়ে এসেছিল সেইটা দিয়ে আজকে লাউ রান্না করব। লাউয়ের সাথে একটু চিনি দিয়ে দিলাম, কেন জানি মনে হয় আমার চিনি না হলে চলেই না। পরে ভাতগুলো হাঁড়ি থেকে হটপটে নামিয়ে নিচ্ছি, যেহেতু ভাত সবাই সন্ধ্যাবেলা খাবে সেই জন্য একটু যেন গরম গরম থাকে, সেই কারণে। ঠিক তরকারিটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব, কারণ লাউতে আবার বেশি পানি লাগে না। যে তরকারিটা আমার হয়ে এসেছে, আর এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ইফতারের জন্য পায়েস রান্না করব, সেই জন্য এইখানে আমি দুধ নিয়ে নিলাম, গরুর দুধ। দুধটা গরম হতে একটু সময় লাগবে, তো ভাবছি ততক্ষণে বেগুনের জন্য বেগুনিগুলো এইভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেই। আর পেঁয়াজি তৈরি করব, সেজন্য পেঁয়াজ আর আলু কুচিয়ে দেবো। পেঁয়াজিতে পেঁয়াজ যেহেতু বেশি লাগে, সেই কারণে আমি ভাবছি আজকে একটু আলু দিয়ে বেশি করব। দেখা যাক কেমন হয়, অবশ্যই রিভিউটা কালকে দেব। যে বলক এসে গেছে দুধে, আর এখন আমি লাচ্চাটা দুধের ভিতর দিয়ে ভিজিয়ে নিলাম। আমি বেশিক্ষণ এটা জাল করব না, সাথে সাথেই নামিয়ে নিলাম। পেঁয়াজ তৈরির জন্য আগে থেকে ভিজানো মশারির ডাল সুন্দর করে বেটে নিলাম। তারপরে আলু পেঁয়াজ কুচানো কাঁচামরিচের ভিতরে দিয়ে দিলাম। আর এই যে এখন বেগুনিগুলো ব্যাটারে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ডুবো তেলে, এরকম লাল লাল করে। দেখো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলে গেছে না। একটা শিল্প, এইটা আমি বরাবরই বলি, যদি তুমি সেটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, তুমিও হতে পারো একজন সুন্দর রাঁধুনি। কারণ কোনো কিছু শেখার জন্য মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বেশি কাজে আসে। নিজের উপরে আত্মবিশ্বাস আর জেদটাই বেশি জরুরি। এখন পেঁয়াজিগুলো তেলের ভিতর দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখেই মনে হচ্ছে যে ভালো হবে খেতে। চুলা তো একটু জ্বলেই যাচ্ছিল, অল্প একটু কাটছিল, সেই জন্য চুলার উপরে হাঁড়িতে গরম পানি বসিয়ে দিলাম, যেন লাগলে সেটা পরে ব্যবহার করতে পারে। শীতের সময় আমি এরকমভাবেই দিয়ে এসেছি পুরো শীতকাল ভর। ঘরের ভিতরে যেখানে যা জিনিস ছিল সেগুলো সব গুছিয়ে সেখানে রাখলাম, আর যেগুলো মাঝামাঝি করা লাগবে সেগুলো বাইরে রেখে রান্নার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন ইফতারের জন্য এখানে পেয়ারা, আপেল আর খিরাই কেটে নিতে চলে আসলাম। জন্য মাটির শানুকটা ভর্তি করে পানি নিয়ে নিলাম, এইগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য। আপেল কাটা শেষে এখন আমি খিরাইটা সুন্দর করে ছিলে নিচ্ছি। দুর্ভাগ্যবশত একটা খিরাই পুরোই পোকা ছিল, সেটা নেওয়া যায়নি, পরের একটা নিলাম। আর এইখানে এসে একটু ট্যাং গলে নিচ্ছি, কারণ সারাদিন পরে শুধু পানি একদম খাওয়াই যায় না। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।